স্বাগত জানাচ্ছি দেশ টিভির সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশে। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করব সড়কে মৃত্যু থামছে না এই প্রসঙ্গে। দর্শক, তার আগে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় মোট 18 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার ভোর থেকে সকাল 7টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। ভোর 5:30টার দিকে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় আশেপাশে বেশ কয়েকজন শ্রমিক দাঁড়িয়েছিলেন। বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই 3 জন শ্রমিক সহ মোট 7 জন প্রাণ হারান। আর এদিকে সিলেটে সকাল 7:10 ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বেঙ্গল স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের 8 যাত্রীর মৃত্যু হয় এবং দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দর্শক, আজকে আমরা পুরো অনুষ্ঠান জুড়েই এই প্রসঙ্গেই কথা বলবো যে সড়কে মৃত্যু থামছে না, কেন থামছে না, এর জন্য কি করা প্রয়োজন, এসব নিয়ে আমরা কথা বলবো। এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার সাথে প্রথমে পরিচয় করে দিতে চাই এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, এবং আমার পাশে রয়েছেন মিজানুর রহমান, সমাজ ও উন্নয়ন বিশ্লেষক। আপনাদের দুজনকে আজকে আমাদের সপ্তাহের দেশের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই এম এ আজিজ ভাই আপনাকে দিয়ে, যে আমরা যদি একটু তথ্য দিয়ে শুরু করি যে 2026 সালের সমগ্র বছরের সম্পূর্ণ বা চূড়ান্ত পরিসংখ্যান তো আমরা এখনো পাইনি, তবে চলতি বছরে বিভিন্ন সময়ের খণ্ডিত চিত্র যে পাওয়া গেছে সেখান থেকে যে 2026 সালে শুধু জুলাই মাসেই সারা দেশে 458টি সড়ক দুর্ঘটনায় 416 জন নিহত হয়েছেন এবং 629 জন আহত হয়েছেন। এছাড়া বছরের প্রথম 6 মাসে প্রতিদিন গড়ে প্রায় 16 জন করে মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে তথ্য এসেছে। এখন প্রশ্ন হলো, এই যে সড়ক দুর্ঘটনায় এত এত প্রাণহানির দায় আসলে কে নেবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মিজান ভাইকে এবং দর্শক শ্রোতা। দেখেন, সড়ক দুর্ঘটনা এটা ঘটতেই থাকবে, কারণ অনেক সমস্যা আছে। হয়তো উনি গবেষক, ওনার সাথে মিলবে না। আমি সাধারণ লোক হিসেবে আমার ধারণা, বাংলাদেশে কোথাও ধারণ ক্ষমতার সংখ্যায় কোনো যান নেই এবং এত ফিটনেসবিহীন গাড়ি নাই। 2 হলো, এখন তো স্লো যান এবং যান একই রাস্তায় চলে। 2 হচ্ছে, এখন কিন্তু এই যে আপনার আসছে, আপনার ব্যাটারি চালিত রিক্সা, এরা তো সব জায়গায় চলে। তো সুতরাং এটা নিয়ন্ত্রণ করবে কে? বাসগুলো তখন আনফিট বাস যখন চলতে থাকে রাস্তায়, এটা তো ব্যাপার, একে সাইড দিতে ওকে সাইড দিয়ে কাতে হয়ে পড়ে যায়, ঢিস খায়, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটা একটা নীরব ঘাতক। এবং আমরা যখন সংঘাত লেগে, কোনো মানুষের সংঘাত লেগে একজন মারা যায়, সেটা ইস্যু হয়। কিন্তু দৈনিক রাস্তায় যে আপনি বললেন গড়ে 16 জন করে মারা যাচ্ছে, এত সংখ্যক মৃত্যু আমার মনে হয় অন্য কোনো সেক্টরে ঘটে না। কিন্তু তারপরেও দেখেন, এরপরে ব্যাপারটা হলো যে এই যানবাহনকে কিছু বলা যায় না। আপনার ব্যাটারি চালিত রিক্সা বলেন, মোটরসাইকেল বলেন, সব ব্যবহার চলছে। সুতরাং এদেরকে কিছু বলাও যায় না, সবাই মারমুখী। এবং আপনি জানেন যে এই দেশে সবচাইতে চাঁদাবাজি কিন্তু বাসে বেশি, সবচেয়ে বেশি, এবং সারা রুটে চাঁদাবাজি হয়। পণ্য পরিবহন খরচ বাড়ে, মধ্যস্বত্বভোগী ট্রাকে ভাড়া চাঁদা হয়, বাসে চাঁদা হয়। সুতরাং এটাকে ডিসিপ্লিনে যদি না আনা যায়। আর একটা হচ্ছে খাদ্যে যে এত দূষিত, এত আমরা কেমিক্যাল খাই, প্রত্যেকটা আপনার দেখেন, আজকে একটা পত্রিকা আসছে যে খাদ্যে সব আপনার সংক্রমণ হয়, রোগ হয়। তার বিদেশি যত ফলমূল আসে সব হাই প্রেসার, কারণ আমাদের নদী নালা খালবিল সবই তো দূষিত পানিতে পরিপূর্ণ। শুধু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে যে ধরেন, আমার ছোট বোন, সে কলেজের টিচার, সে হোম ইকোনমিক্সে মাস্টার্স, তো সে তো রান্না বান্না ভালো করে। আমি গেলে কি পছন্দ করি, সে সেগুলো রান্না করে। আমি শুধু বলছি যে এই তুই কি খাবার ভুলে গেছিস রান্না করা? তখন সে আমাকে বললে, ভাই আপনারও বয়স হয়েছে, জিব্বার খবর নিও, আর তুমি যা চাইছো
সেই মাছ এবং সেই তরকারি করা হয়েছে। কিন্তু এখন তো সব পানিতে, ধরেন আমি মাছ পছন্দ করি, ধান খেতে দোয়ার বলে খাঁচার মতো দেয়া, ওটাতে কই মাছ, মাগুর মাছ, শিং মাছ যা ধরা পড়ে, যমুনার কালী বোয়াল, এগুলি পছন্দ করি, ওইগুলি সংগ্রহ করছে, কিন্তু টেস্ট নাই। অর্থাৎ আমার বয়সের কারণে টেস্ট নাই, আর সব পানি কিন্তু নষ্ট হয়ে গেছে, যার ফলে কোনো ধান ক্ষেতের কোনো মাছও ভালো লাগে না। সুতরাং এই জন্য বলছি যে আমাদের সর্বাঙ্গীকা মলম লাগাবেন কোথায়, ব্যাপারটা এরকম। আর যেটা নীরব ঘাতক, এটার ব্যাপারে কিন্তু আমি দেখি যে সরকারি আছে সেই যেন উদাসীন, সব পরিবহন সেক্টরের কাছে ধরা খাওয়া, তারা স্ট্রাইক করে দেয়। কোনো কিছু অপরাধ কাউকে যদি ধরা হয়, সাথে সাথে দেখবেন মানুষকে জিম্মি করে ফেলে, জনগণকে জিম্মি করে ফেলে, স্ট্রাইক করে দেয়। হ্যাঁ, এটি আর কি, এরকম হরেক রকমের সমস্যা। জি, এম এ আজিজ, আবারও ফিরবো আপনার কাছে। এ পর্যায়ে মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, এম এ আজিজ বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরলেন যে আমাদের সড়কে যেই যানবাহনগুলো চলাচল করে সেগুলোর মধ্যে ধারণ ক্ষমতার অভাব রয়েছে, তারপরে ফিটনেসবিহীন গাড়ির কথা বললেন, ব্যাটারি চালিত যানের সংখ্যা এখন বেশি দেখা যাচ্ছে, আবার ডিসিপ্লিন যে নেই সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ আজকের দিনেই মোট 18 জন নিহত হয়েছেন বগুড়া এবং সিলেটে সড়ক দুর্ঘটনায়। এখন প্রশ্ন হলো, রোড সেফটি ফাউন্ডেশনের আবার একটি প্রতিবেদনে উঠে এসেছে, যেটি আমি বলছিলাম যে জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 416 জন এবং অর্ধেকের বেশি মোটরসাইকেল আরোহী ও পথচারী। এর মধ্যে মোট মৃত্যুর প্রায় 1/3 ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। গত মাসে মোট 159টি মোটরসাইকেল দুর্ঘটনায় 138 জন নিহত হয়েছে, সংখ্যাটা কিন্তু কম না, 138 জন। এবং দুর্ঘটনার শিকার বড় অংশ পথচারী। আবার এই দুর্ঘটনার শিকার যারা হয়েছেন তারা আবার পথচারী, মানে নিশ্চয়ই তারা রোড ক্রস করছেন এরকম। এই সময় 106 জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর আবার 1/4। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার পর্যবেক্ষণ কি বলছে, যে সড়কের শৃঙ্খলার অভাব দেখতে পাচ্ছি আমরা, নাকি আইন মানতে ও প্রয়োগে উদাসীনতা দেখতে পাচ্ছি আমরা? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, এবং সহ আলোচক আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং এম এ আজিজ এবং পথিত যশা, এবং সেই সাথে খুবই জনপ্রিয় সাংবাদিক, খুব বাচনভঙ্গি যাই সব সামনাসামনি বলে। তার সাথে আমি বসে আমি নিজে আসলে খুব অনুপ্রাণিত এবং খুবই আনন্দিত, তাকেও ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নের সাথে আমি অনেক কিছুই আসলে জড়িত। আমাদের মতো দেশের যদি চিত্র তুলে ধরতে হয়, তাহলে আমাকে আমাদের সাবকন্টিনেন্টের আরও কিছু দেশের, সেই সাথে এর সাথে তুলনামূলকভাবে বা তুলনা করার জন্য আরও কিছু ইউরোপিয়ান দেশ বা আমেরিকান দেশকেও আমরা আনতে পারি। সড়ক দুর্ঘটনা তিনি যে শুরুটা করলেন, এটা হতেই থাকবে। আসলে সত্যি এটা যেখানে পপুলেশন ইন্টেন্সিভ কাজ হবে সেখানে কিছু দুর্ঘটনা হবেই, এটা হলো, তার সাথে আমি একমত। কিন্তু এখন দেখতে হবে যে আমাদের এই সড়ক দুর্ঘটনার পরিমাণ কত, সেটাই আমাদের আসলে মুখ্য বিষয়, সেটা কিভাবে কমানো যায়। আমাদের আসলে কি, আমরা বলবো যে স্বাধীনতার পর থেকেই আমি সড়কের মানে কি প্রধান যে কি বলবো আঞ্চলিক সড়কের কথা বলতে যে আমি আগে নগরায়নের কথা একটু বলে নিতে চাই। দেখেন, একটা অপরিকল্পনা এবং অপরিকল্পিত নগর যাকে বলা হয় এবং যার উদাহরণ দেওয়া হয়, যদি কোনো ডেফিনেশন দিতে হয়, ঢাকাকে আপনার প্রথমে আনতে হবে। ঢাকাটাকে শেষ, এবং যে সড়ক দুর্ঘটনার কথা আমরা বলছি আজকে, ঢাকা বিভাগেই কিন্তু সবথেকে বেশি। হ্যাঁ, অবশ্যই আমি সেই জায়গায় তো যাবই, এবং আমি কিছু তথ্য ডেটাও তুলে ধরবো। আমি বলতে চাই যে দেখেন, নিয়মহীনতার চর্চা যখন চলতেই থাকবে গতিহীনভাবে, তখন সেখানে যে নিয়ম বহির্ভূত এবং নিয়মহীন যে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সেটাও কিন্তু চলতেই থাকবে একই পথে। আমাদের দেখতে হবে যে স্বাধীনতার পর থেকে অত্যন্ত মানে আনফর্চুনেটলি বলতে হয় যে কোনো সরকার তেমন কোনো এই সড়ক প্রতিরোধ মানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য সেরকম বড় কোনো ইনিশিয়েটিভ নেয়নি, কঠোর পদক্ষেপ নেয়নি। আইন আছে, আইনের
মানে বাস্তবায়ন নাই, যার কারণে যখন মানুষ একটা নিয়মহীনতার ভিতরে চর্চার ভিতরে চলে যাবে, জানে যে আমি নিয়ম বহির্ভূত যদি কোনো কাজ করি, আমি আইনের ফাঁক ফোকরে এবং যেই দুর্নীতি শোষণ এবং যেই ধরনের সমাজ ব্যবস্থা আমাদের দেশে এবং আমাদের মতো গরিব দেশে, আমি সবসময় কিন্তু আমার দেশের সাথে গরিব দেশও তুলনা করি, কারণ প্রত্যেকটা গরিব দেশের চিত্র এবং চালচিত্র, চর্চা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছুই মানে প্রায় সিমিলার। এই জন্য আমি বলতে চাই, দেখেন আমাদের ঢাকাটাকে কিন্তু কেন যেন আমার মনে হয়েছে যে পরিকল্পিত, ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত ভাবেই হোক, ঢাকা কিন্তু বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে। কারণ দেখেন যে 55 বছর দেশের বয়স 56তে পড়লো প্রায়, তো সেই জায়গায় একটা দেশের আমরা যদি যখন সড়ক বা আবাসিক এরিয়া তৈরি করলাম, এবং সেই আবাসিক এরিয়ার যে বাসা ছিল একতলা, সেখানে একটা করে ফ্যামিলি বাস করত, আমরা সেই এক ফ্যামিলি বাস করা ফ্যামিলির জন্য কিন্তু আমরা সড়ক ডিজাইন করেছি। কিন্তু মানে এটা তো দুঃখজনক ব্যাপার, আমরা যদি তখন চিন্তা করতে পারতাম আগামী 50 বছর পরে কি হবে, আগামী 30 বছর পরে কি হবে, আমরা যদি এই দীর্ঘমেয়াদী চিন্তা, যদি পরিকল্পনা আমাদের আসলে চিন্তা চেতনা এবং আমাদের গবেষণায় আনতে পারতাম, এবং সেই অনুযায়ী যদি সরকারগুলো কাজ করত, আজকে আমাদের ঢাকা নগরী এরকম পরিত্যক্ত নগরী হতো না সারা পৃথিবীতে। আজকে এই ঢাকাকে কিভাবে উন্নয়ন করবে? ঢাকা এখন যে বিল্ডিং ছিল, যেটা বসবাসের যে বিল্ডিংটা ছিল এক পরিবারের, সেটা এখন 1000 পরিবারের বিল্ডিং, সেরকম শত শত হাজার হাজার মানে পরিবার তৈরি হয়েছে। তাদের জন্য সড়ক কিন্তু ওই একটাই, সড়ক কিন্তু খুব একটা বাড়েনি। এখন যেটা করছে, এখানেও আমার প্রশ্ন, সেই সড়কের উপর দিয়ে আপনার একতলা বা ভবিষ্যতে 3 তলা 4 তলা করবেন, আপনি এটা করে আপনি সড়কের যে শৃঙ্খলা এটা ফিরিয়ে আনতে পারবেন না। এবং আরেকটা জিনিস, পরিবহন সেক্টর, মানে এটা যে কত দুঃখজনক একটা ব্যাপার, যে আমার জন্মের পরে, আমার এই যে আজকে 45+ বয়স, এই বয়সে এসে আমি ছোটবেলায় যেমন মুড়ির টিন দেখছি, তার চেয়ে তো লক্কর ঝক্কর বাস এখন চলে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং, তিনি কিছুদিন আগেই, যে 1 সপ্তাহ আগে, মানে বলল যে কোনো ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না চলে। মানে আমার মনে হয় যে এটার সাথে পাল্লা দিয়ে আরো বেড়ে গেছে বেশি। কারণ আমি দেখলাম, আমি একটু খেয়াল করতে চেষ্টা করলাম, একটু অবজারভেশনে আমি আনতে চেষ্টা করলাম সড়কে নেমে, যে প্রধানমন্ত্রীর কথা দেখি আমাদের প্রশাসনে যারা আছে তারা শোনে কিনা। আমি দেখলাম বুড়ো আঙুল দেখাইছে, পরিবর্তন তো হয় নাই। আরো মনে হয় প্রধানমন্ত্রীর সাথে আরো মনে হয়, আমার মনে হয় রাগ ঢাক, মানে কি বলবো, আরো অভিমান করে আরো মনে হয় বেশি গাড়ি এই রোডে, যত ফিটনেস ইন গাড়ি আছে আরো নামিয়ে দিয়েছে। এই কারণে বলছি যে যত ধোঁয়া, মানে কি বলবো, এখন তো সিএনজিতে চলে তাও গাড়ি, তারপরে এখন গাড়িতে শুধু ধোঁয়া আর ধোঁয়া, কালো ধোঁয়া, পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, আর লক্কর ঝক্কর গাড়ির অবস্থা। আর একটা জিনিস আমি একটু আপনার তথ্য দিয়ে বলতে চাই, খুবই খুবই মানে আনফরচুনেট আমাদের জাতির জন্য, যে মানে একটা সড়কের চিত্র তো পরিবহন সেক্টর, সে পরিবহনের মানে চিত্র যদি আপনি একটু যদি ভিডিও করে টিভিতেও দেখান, বা একটু যদি গবেষকদের হাতেও ছেড়ে দেন, আমার মনে হয় আফ্রিকার কোনো দেশ, মানে আফ্রিকান কোনো দেশের সাথেও আমরা পারবো না। আমাদের কোনো সড়ক পরিবহন সেক্টরে কোনো ধরনের মানে অরাজকতা কাকে বলে, কত প্রকার, সবই চলছে। এখানে আমার মনে হয় এখনই লাগাম টানা উচিত। তা না হলে যেমন আমাদের সড়কগুলো সংকুচিত হচ্ছে, যেমন এই যে দোতলা, আপনি যখনই ওভারব্রিজ বা ফ্লাইওভার করবেন, তখন কিন্তু নিচে আপনার পিলার করতে হচ্ছে, সেই পিলারের জন্য সড়ক কিন্তু সংকুচিত হচ্ছে। ফলে কি হচ্ছে, যেই যানটা আপনি উপর দিয়ে পার করবেন, সেই যান আপনার ওই নিচেই মানে চলাচল করতে পারতো। ফলশ্রুতিতে ফলাফল কিন্তু জিরো। আমি মনে করি আমাদের এখন থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। এবং আমি আরো মনে করি, নগর থেকে আমি একটু সড়কে যাব, নগরে এখন দেখেন সড়কের 2 পাশে হাই রাইজ বিল্ডিং করা হয়ে গেছে, আমার মনে হয় আর 20% বাকি আছে। কেন? এটা লাগাম টানা উচিত ছিল।
আমরা দুই পাশে 200 ফিট করে নিয়ে নিতাম, তাদের আমরা দিতাম, ক্ষতিপূরণ দিতাম, জায়গার ক্ষতিপূরণ দিতাম। আর এখন যদি কোন সরকার এই সড়কের মানে কি বলবো যে এর যদি সুষ্ঠু চিত্র আনতে চায়, এই 20 তলা ভবনের মালিকদের টাকা কিভাবে জোগাড় করবে, অর্থ কোথায় পাবে? সড়ক তার মানে আপনার সংকুচিতই থাকবে, সড়ক কিন্তু আর বড় হবে না। তাহলে এই ঢাকাকে কিভাবে আপনার যত কথাই বলেন, যত গল্পই করা হোক, এই ঢাকাকেই কিন্তু বসবাসের যোগ্য করা আমার মনে হয় যাচ্ছে না। আর যদি যায় তাহলে সেইভাবে পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকেও কাছ থেকেও যদি টাকা নিতে হবে, নিয়ে এই ঢাকাকে সাজাতে হবে, মানে সড়ক বর্ধিত করার কোনো বিকল্প নাই। মোট কথা হচ্ছে যা হবার তা তো হয়ে গেছে মিজানুর রহমান, কিন্তু এখন আসলে সরকার কি কি করতে পারে নগরায়নের জন্য নতুন করে, সেটি নিয়ে আসবো আপনার কাছে। এ পর্যায়ে এম এ আজিজ আপনার কাছে আবার একটু ফিরতে চাই যে আমাদের সড়ক প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশে ঝটিকা অভিযান পরিচালনা করা হবে। এখন প্রশ্ন হলো, এই ঝটিকা অভিযান কতটুকু সমাধান আসলে দিতে পারবে? দেখেন, দুর্ভাগ্য সাথে বলতে হচ্ছে, পৃথিবীতে অনেক দেশে তো গেছি, ইন্ডিকেটর লাইট পর্যন্ত নাই। একটা বাসে তারপরে চামড়া বাকলা উঠা, বডি নাই, গাড়ি চলতেছে, ফিটনেস, গাড়ি ফিট হয়ে যাচ্ছে। একটা শহরে 25% খালি জায়গা লাগে, আমাদের আছে 7%। হকার টকার দখল করে রাখে আরো 3%। অর্থাৎ রাস্তার ধারণ ক্ষমতার অধিক যানবাহন চলে, তারপরে সব ফিটনেসবিহীন গাড়ি। আপনি বাস তো অলমোস্ট দূরপাল্লার বাস ছাড়া সব ফিটনেসবিহীন গাড়ি দেখবেন ঢাকা শহরে। এরকম দুর্ভাগ্য নেপালও আমাদের সাথে পশ্চাৎপদ, নেপালও নেই। নেপালে কাঠমান্ডু থেকে নেপালও এসে ভালো গাড়ি। তো সুতরাং এটা কেউ চোখ দিয়ে দেখে না। আপনি বললেন যে সড়ক মন্ত্রী বলছে, এই সড়ক মন্ত্রীর কথা কে শোনে? তার মাফিয়া তার উপরে বসে আছে এই পরিবহন সেক্টরে, তার কথা কোন পাত্তা আছে? সড়ক থেকে যে পরিমাণ চাঁদা ওঠে, আগের সরকারে উঠছে, এখনো উঠতেছে এবং চাঁদা তুলতেছে, এবং যার ফলে দেখেন সড়কের পরিবহন সেক্টরে কোনো শ্রমিকদের কিন্তু মাসিক বেতন নেই। তারা চাঁদা দেয়, চাঁদা নেয় তারা। এবং এটা এত বিশৃঙ্খল সড়ক পরিবহন আমার মনে হয় না পৃথিবীতে কোথাও আছে। এবং এই যে ড্রাইভাররা যে অতিরিক্ত গতিতে ও বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে এবং চালকদের অতিরিক্ত সময় ধরে যে তারা ক্লান্ত হয়ে গাড়ি চালাচ্ছে, এইসব বিষয় নিয়েও একটু কথা বলতে চাই আপনাদের দুজনের সাথে। তবে ফিরে আসবো একটি বিরতির পরে। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছি একটি বিরতি, সাথে থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করছি সড়কে মৃত্যু থামছে না এই প্রসঙ্গে, এবং এ পর্যায়ে এম এ আজিজ আপনার কাছে আবারও ফিরতে চাই যে আমাদের সড়ক, মহাসড়ক ও রেলপথ বিভাগের প্রতিমন্ত্রী হাবিব সাহেব এটাও বলেছেন যে নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিআরটিএ এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের নয়, চালক, মালিক এবং সাধারণ মানুষের যৌথ দায়িত্ব। এই যে সমন্বিতভাবে কাজ করার কথা প্রত্যেকটা সরকারই এসে বলে, এবং যৌথ দায়িত্ব যে আমাদের জনসাধারণের দায়িত্ব এবং সড়ক চালক মালিকের যে দায়িত্বের কথা বলা হয়, আসলে এইটা আসলে কে কতটুকু পালন করে বলে আপনার মনে হয়? দায়িত্ব হলে যৌথ টুপাইজ বেড়ে যাবে, আরো বিশৃঙ্খলা তৈরি হবে। 5টা বিভাগ বানাবে, 5টা যেগুলোর নাম বললেন সবগুলো ঘুষ খায়, সবগুলো চাঁদা নেয়, এদের পরিমাণ বেড়ে যাবে। সুতরাং তা না, যার দায়িত্ব যেটা সেটা পালন করুক। ফিটনেস দেখার দায়িত্ব বিআরটিএ আপলোড করেন, সব অফিসার আপলোড করেন যে একটা ফিটনেসহীন বা গাড়ি পেলে সেই গাড়ি ডাম্পে চলে যাবে, এবং যে অফিসার ফিটনেস দিবে তাকে আপলোড করে দেওয়া, চাকরি নাই, পরিষ্কার কঠোর আইন ছাড়া উপায় নেই। আপনি বলেন তো, তেজগাঁ হচ্ছে সব জায়গায় রাস্তায়, সব জায়গায় আপনি চিন্তা করেন, এই রামপুরা রাস্তার ভিতরে বাস করতেছে, রাত্রে রেখে দিচ্ছে, পার্কিং করে রাখতেছে, সব জায়গায় ইন্ডিকেটর লাইট নাই, কিছু নাই, আর আছে। এগুলো সব আমি জানছি তো, সবগুলো বাসে বাসওয়ালা পায়। ওই বাস যে পার্কিং করে এর জন্য মাসোয়ারা পায়। আপনি 5 মাসোয়ারাকে এক জায়গায় করবেন, সম্মিলিত প্রচেষ্টা 5 গুণ বাড়বে ট্যাক্স, কি করবেন? 2 পাইস বাড়বে। এটা তো আমরা প্রত্যেকটা সরকারের আমলেই দেখে এসেছি। এটা হচ্ছে আইওয়াস, আমি বলবো জনগণকে সান্ত্বনা দেওয়া হয়। আমার কথা হলো সুশাসন যতক্ষণ না হবে, এই ঘুষ তো জাতীয়করণ হয়ে গেছে এখন। আপনাদের আমাদের দেশে ঘুষ
তার মানুষের আপনি খেয়াল করেন 55 বছরে মনোজগতে এমন পরিবর্তন মানুষের হয়ে গেছে। এখন আমরা শক্তি প্রয়োগ করি, দুর্নীতি করি, আবার ইয়াবা খাই, মাদক একটা বিরাট সমস্যা। এখন তো আবার নতুন করে শুনি মসজিদ মক্তবে সব জায়গায় ধর্ষণ, বলৎকার এগুলো তো শুরু হয়ে গেছে। সুতরাং সমাজের কোন জায়গাটা ক্ষত ছাড়া আছে বলেন এই সমাজকে? কারণ এই 55 বছর দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়াতে আমরা কিন্তু জাতি গঠন করতে পারিনি, চেষ্টাও করিনি। 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়, তো যার ফলে জাতীয় ইস্যুতেও আমরা একমত হতে পারি না। ওই 12 প্রকার চিন্তা করে, ইংলিশ বাংলা এইসব মিলে কৌমি আলিয়া সব আলাদা আলাদা চিন্তা করে। সুতরাং আমার কথা হচ্ছে যে এই যে সিন্ডিকেট ব্যবস্থা, হ্যাঁ, আপনি তো, আপনার সাথে আমি একটু জিনিস, আপনি নিজে বলেন তো, একটা ইউনিভার্সিটি, আমরা তো একটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা বলেন বা দেশের যে কোনোভাবেই হোক, বা আমরা এটা হতভাগা, আমরা জাতি হিসেবে যেইভাবেই হোক আমরা করতে পারিনি। এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ে আমরা কোনো ইউনিভার্সিটিকে নিতে পারিনি। কিন্তু তারপরেও কি আপনি দেখছেন নিয়োগ প্রক্রিয়াগুলো ওয়ান বস টাইপের, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক। আপনি খেয়াল করছেন এটা? এবং সেই ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যখন আপনি নিয়োগ প্রক্রিয়া থাকবে, আপনি তো ভার্সাটাইল মানে ব্রিলিয়ান্টকে আপনি আনতে পারবেন না। দেখেন, আমার সময়, সরি আমি ইন্টারাপ্ট করলাম, আমার সময়ে শিক্ষক কিন্তু সরকার পছন্দ করে একজন ভিসি বানাই দিত, কিন্তু তাকে দূরবীন দিয়ে দেখতে হতো সে আসলে কোনো আদর্শ বিশ্বাস করে কিনা। এখন একদম অ্যাক্টিভিস্ট দেখে নিয়োগ দেওয়া হয়, কি করে পাবেন বলেন? সে তো তার পার্টি থার্ড ক্লাস এলাকাও মাস্টার বানাই দিবে, ফোর্থ ক্লাস এলাকাও মাস্টার বানাই দিবে, ওই বাদ বিচার না আমার পার্টি করে কিনা। এই কারণ আমাদের প্রফেসর এটা হয়ে যাচ্ছে, আমাদের প্রফেসরের দখলদারিত্ব হচ্ছে, সব দেখেন পার্টির লোক এই পার্টি আবার অন্য পার্টি আসবে আবার দখল করবে। কিন্তু আপনাদের প্রফেসরও আমি দেখলাম যে একই পত্রিকা একই নামে 3-4 জন চালাচ্ছে, এবং তার 3-4 জনের আবার ওয়েবসাইটও আছে অনলাইন। এইখানেও কি কোনো নিয়ম নীতি নাই? মানে এখানেও তো একটু অনলাইনে চেক করলে বা একটু ডিজিটালাইজ করলেই তো হয়ে যায় যে নামটা কি এক্সিস্টিং কোনো নামের সাথে মিলে কিনা। গণমাধ্যম সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের সময় করছিল, সেখানে আমাকে রাখতে চাইছিল, আমি যাইনি, কারণ সম্ভব না। কারণ হচ্ছে আপনার যত সৎ মালিক সম্পাদকই হোক না কেন, ছাপে 2000, এখন অনলাইন পরে আপনার বিজ্ঞাপন পাওয়ার জন্য 1 লাখ 2 লাখ সার্কুলেশন। আমি খালি বলছি যে যা কিছু করবে অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে, হকারদের কাছ থেকে যে বিল নেবে সেটাও অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে, তাহলে কিন্তু অনেক নিয়ন্ত্রণ, অর্থাৎ সিস্টেমে কেউ যাচ্ছে না, সিস্টেমে কেউ, সবাই ওপেন রাখতেছে সিস্টেম। এই জন্য আমি বলছি যে, আমি এই জন্য বললাম না সর্বাঙ্গে ঘা মলম লাগাবেন কোথায়। এখন ধরেন এই যে আমি আমার জীবনে দেখলাম 2 তলার বেশি কোনো পশ এরিয়াতে বিল্ডিং নাই, 1 তলা 2 তলা, সেইটাকে আপনি যে আপনার রাজুককে অনুমোদন তার উপরে মন্ত্রী আছে, 20 তলা তখন দিলে গাড়িটি ঢুকবে কি করে, গাড়ি থাকবে কোথায়? তখন যদি 20 তলা, আমি 20 তলা বা 25 তলা বা 100 তলা দেওয়ার বিপক্ষে না আমি, কিন্তু আমার সেই জায়গায় ওই যে 25% রোড আছে কিনা সেটা আমার আগে মেজার করতে হবে। অফকোর্স নাই তো, এটা তো প্ল্যান করে শহর করা, সেখানে তো সেই 7%, আর আপনি যে বললেন হকাররা আরো 3% খেয়ে ফেলে, আমি ধরলাম আরো 2% বা 1%ই খেলো, তাও তো আবার 6%। আমি 6% যেখানে 25% যেখানে 19% রোড নাই, সেখানে আমার ট্রাফিক জ্যাম হবে না, মানে কোথায় হবে? না, প্ল্যান দেখেন, ঢাকা শহরে এরকম রাজধানী কম পাবেন, ঢাকা শহরে 4 পাশে নদী, এই নদীটা একটা পরিবহন সিস্টেম করা যেত, সার্কেল। কিন্তু আপনার পুরান ঢাকার থেকে আপনার ট্যানারি সরাই নিয়ে গেল সাভারে, এখন যত বর্জ্য আছে সব বুড়িগঙ্গা দিয়ে আপনার ওই সব চলে যায়। এখন বুড়িগঙ্গা নদীতে কোনো জীবন বাঁচতে পারে না, আপনাকে যদি ফেলে দেওয়া হয় আয়নাঘরে নেওয়ার দরকার নাই, ওই বুড়িগঙ্গা নদীতে ওখানে মাছ জীব বইছে আপনাকে খেয়ে কোনো দরকার নেই। তো এই জন্য বলছি যে আমাদের দেশের যেটা হয়েছে যে কমিটমেন্ট, রাজনৈতিক কমিটমেন্ট দরকার এবং আইন প্রয়োগ করা দরকার। ধরেন এই যে বাসে কিছু বলবেন, একটা বাস সিজ করবেন, দেখেন সব জিম্মি করে ফেলবে। সুতরাং আপনাকে ওয়ার্নিং দিয়ে আইন কঠোরভাবে, আপনি খেয়াল করে দেখেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন,
তখন অ্যাসিড থ্রোয়িং চলছিল নারীদের উপরে, হ্যাঁ। কিছু হলেও অ্যাসিড থ্রোয়িং। তিনি ক্যাপিটাল আইন ছিল না, আইন করলেন ক্যাপিটাল পানিশমেন্ট, এটা আইন এনফোর্স করলেন, আর দেখেন অ্যাসিড থ্রোয়িং। না, একদম কমে সুতরাং একদম পরামর্শ দিয়ে মিষ্টি কথা বলে এটা কাজ হবে না, কারণ আমরা সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি, চাঁদাবাজি এই সেই আমরা ইনভলভ হয়ে গেছি। এখন আইনও করতে হবে, আপনাকে বাস্তবায়নও করতে হবে। হ্যাঁ, আমি এই তবে ক্ষেত্রে- জি। যে যে জায়গার দায়িত্বে তাকে অ্যাকাউন্টেবল করতে হবে। Exactly. যৌথ বললেই ঘুষের সংখ্যা বেড়ে যাবে, এটার পক্ষেই আমি না। যার দায়িত্ব যেটা সেটা করুক। ধরেন এই যে আমি বলি, এখন ধরেন বনানী গুলশানে যে বাড়িগুলো 10 তলা করছে, আপনি চেক করেন যে আপনার গাড়ি কটা থাকা উচিত, কত স্কোয়ার ফিটে একটা গাড়ি থাকবে, সেই অনুযায়ী আপনি পার্কিং ভেঙে দেন, 3 তলা 4 তলা পর্যন্ত পার্কিং করান, পার্কিং ব্যবস্থা করেন। হ্যাঁ, করে করে এটা যানজট কমায় দেন, কিছু কমবে তো, কিছু বাড়িতে পারবেন। অনেক বাড়ি আছে না, এখন আবার এক্সপার্টরা বলে আমাদের যদি 6 মাত্রা 7 মাত্রা ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, তাহলে দেখা যাবে যে 60% বাড়ি ধসে পড়ছে। তো সেসব জায়গায় তো আবার 3-4 তলা পার্কিং করতে পারবে কিন্তু না। সরকারের তো একটা মানে কি বলবো, একটা ওই সম্পত্তি আইন আছে, তো অ্যাকোয়ার আইন আছে। জনগণের জন্য যে কোনো জমি সরকার ইচ্ছা করলে কিন্তু অ্যাকোয়ার পারে, করতে পারে। কিন্তু এত টাকা পাবে কোথায়? এত টাকা আমি 10 তলা আমি না, আমার খুব দুঃখ লাগে, আমি আজিজ ভাইয়ের সাথে এটা একমত না। আপনি যে পরিমাণ আমাদের গত 17-15 বছর যে পরিমাণ টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার হয়েছে, সেই টাকা দিয়ে ঢাকার মতো 3টা সিটি বানানো যায়। পাচার হওয়ার টাকা আনা তো কঠিন, আর দরকার নাই। এই আমি যেটা বলতে চাই, আপনার সাথে একমত যে আমরা পাচার হওয়া টাকা যেটা হয়ে গেছে সেটা শেষ। এই দেশে যেটা হয়ে যায় সেটা আর ফিরে আসে না, আমি বিশ্বাস করি, আমি দেখিনি আমার এই ছোট্ট জীবনে। তা এখন রোধ করতে হবে। এখন এই যে দুর্নীতির, আপনি যেটা বললেন যে একদম মানে সেই মেজর একেবারে মানে কি বলবো, একটা ক্রিমিনালের সেই ধরনের পানিশমেন্ট দিতে হবে। ওই যে আপনি যেটা বললেন যে আমাদের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া অ্যাসিড থ্রোয়িং এর শাস্তি একটা বিরাট বড় শাস্তি হিসাবে দেখানো হলো এবং করা হলো, বাস্তবায়ন করা হলো। এখন কি অ্যাসিড থ্রোয়িং আর চলছে? আমাদের সড়ক পরিকল্পনা এবং সড়কের এই অরাজকতা যদি ফিরিয়ে আনতে হয়, আমাদের এমন ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে আজিজ ভাই। হাইওয়ে কিন্তু এত আঁকা বাঁকা রাস্তা, আমি এর সাথে না আরো বাংলাদেশে আমি বলি, এই দেশে একই সড়কে, আচ্ছা ঢাকা মানে আমি 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 আর একটা জিনিস একটু ভুলে যাব, এটা বলতে চাই। আমি তারেক মানে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, তার প্রথম থেকেই বলছি, তার বডি জেস্টার, কথাবার্তা সব কিছুই আমরা মুগ্ধ। কিন্তু মনে রাখতে হবে এই শাসকরাই কিন্তু একসময় ডিক্টেটর হয়। এবং আমি কার যেন একটা টক শো শুনছিলাম, আমি তার নামটা বলছি না পার্সোনাল, তিনি কিন্তু একটা খুব চমৎকার কথা বলছেন যে আমাদের দেশে ভালো ভালো শাসককেও ডিক্টেটর বানানো দেওয়া হয়। কারণ হলো কি, আমাদের পুরো বাঙালি জাতির ইতিহাসে রোলার ইতিহাস নাই, মানে রাষ্ট্র ক্ষমতা বা ক্ষমতা মানে চর্চা করার কোনো ইতিহাস নাই। এখানে আছে কি চাটকারিতা, মিথ্যা কথা, চুরি, বদমাইশি, তারপরে যত ধরনের তোষামদি আছে, তারপরে ইয়েস বস টাইপের কাজ আছে। এই বাঙালি এটা ভালো বোঝে। এটা একটা কি করে, এটা একটা সুশাসককেও মানে কি বলবো ডিক্টেটর বানায় দেয়। এই যে আপনি জি হুজুর বলতে বলতে মানে আবার আমাদের ক্ষমতাসীনরা কি করে, যখন দেখে যে যেখানেই যায় ও মা পায়ের জুতাটা পর্যন্ত পরায় দেয়। মানে এর মতো আরাম তো আর পৃথিবীর বেহেশতেও নাই। আমার সাধারণ জনগণ কোথায় আছে না আছে সেটা পরের ব্যাপার, কিন্তু এটা সত্যি যারা ক্ষমতায় থাকে তারা বেহেশতের চাইতেও বেশি আরাম পায়। আমি এই জন্য বলছি, যেহেতু আমাদের তারেক জিয়া তার সব কিছুই আমার পরিমার্জিত, সৎ, এবং তার এখন যে স্লোগান সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ স্লোগানটা যদি মাথায় থাকে, তাকে ভেতরে ভেতরে চিন্তা করতে হবে, মার্কিং করতে হবে যে কোন প্রশাসকের কোন মানুষ, তাকে এখন মার্কিং করতে হবে যে এই প্রশাসক, তাকে আমি 2 দিলাম, একে 3 দিলাম, একে 4 দিলাম, এবং আমি জানি এই 2 মার্কা লোক আমাকে সারা দিন ইয়েস বস বলবে, আমি ভুল বলি সত্য বলি, আমার সবকিছুই রাইট। এখন তার একটা সেল গঠন করতে হবে, তার একটা গ্রুপ করতে হবে, অ্যাডভাইজার গ্রুপ, সেখানে সৎ লোক নিতে হবে, কোনো পলিটিক্যাল না, দরকার হলে নিয়োগ দিয়ে রাখতে হবে যে তোমার কাজ তুমি দেখো তো
শুধু আমার ভুলগুলো ধরবা, আর আমার এই ভুলগুলোকে কারা পুঁজি করতেছে এটা দেখবে যে এই দেশ যে কোনো, শোনেন, যে কোনো দেশের অরাজকতার কিন্তু একটা শেষ আছে, কিন্তু আমার মনে হয় আমাদের দেশে এই অরাজকতার শেষ মনে হয় নাই। নাই, এবং এই কেন দুর্নীতি, নাই আসবো মিজানুর রহমান এবং এম এ আজিজ, আপনাদের দুজনের কাছে যে বর্তমান সরকারের যে রাজনৈতিক প্রজ্ঞা আপনারা দেখতে পান, কিংবা রাজনীতি যেই নীতির পথে হাঁটছে কিনা, এবং সরকারের দূরদর্শিতা, এই বিষয়গুলো নিয়ে আবারও একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। তবে একটি বিরতির পরে ফিরে আসবো আপনাদের দুজনের কাছে। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে। এ পর্যায়ে মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাবার আগে বলে গিয়েছিলাম যে সরকারের যে আমরা রাজনৈতিক প্রজ্ঞা দেখতে পাচ্ছি, আপনি তা যথেষ্ট মনে করেন কিনা? পাশাপাশি সরকারের অর্থনৈতিক যে জ্ঞানও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। না, আমি রাজনৈতিক প্রজ্ঞার কথা যদি বলেন, আমি মানে ওয়ান পার্সন বেসড আমি কথা বলতে পারি যে হ্যাঁ, রাজনৈতিক প্রজ্ঞা কিছুটা আছে, কিন্তু আমি সামগ্রিক রাজনৈতিক প্রজ্ঞার কথা যদি বলি, আমি কিন্তু খুব একটা পজিটিভ বলতে পারছি না। বিশেষ করে বর্তমানে যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সেটার আলোকে আপনি কিভাবে ওই বিশ্লেষণ আমার করবেন? কাছে যেটা মনে হচ্ছে যে এই দেশের মানুষ যে আশাটা করেছিল জুলাইয়ের 5ই আগস্টের পরে, দেশ মানে স্বনির্ভর হবে, দেশে দুর্নীতি কমে যাবে, দেশ এক নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে যাবে, কিন্তু খুবই দুঃখজনক এবং খুব আনফরচুনেটলি আমরা হতভাগা জাতি হিসেবেই আমার কাছে আমি মূল্যায়ন করলে আমি বলবো যে আমরা হতভাগা জাতি। কারণ আমাদের হতভাগা এই জাতির আসলে ভবিষ্যৎ কি আমি বলতে পারছি না এই মুহূর্তে, এই কারণে যে সবসময় আমরা একটা প্রভাব শুনি যে সকালটা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, কিন্তু এই জায়গাটাই আমার প্রশ্ন। আষাঢ় মাস ছাড়া তারপরেও কেন জানি মনে হয় আষাঢ় মাসেও বাতাস দেয়, ঝড় হওয়ার আগে, বৃষ্টি হওয়ার আগে দিনে কোনো এক সময় একটা ঝোড়ো বাতাস হয়, কিন্তু আমি সেই ঝোড়ো বাতাসটা পাচ্ছি না। আমি আমার আর কি আল্লাহর কাছে, মানে আমি সৃষ্টিকর্তার কাছে বলবো যে আল্লাহ, তুমি নিজে যারা ক্ষমতাসীন এবং যারা এই দেশকে চালানোর মানে কি বলবো যে দায়িত্ব নিয়েছে, তাদেরকে তুমি হেদায়েত করো, তাদেরকে সত্যি তুমি তাদের এই দেশকে বোঝার তৌফিক দান করো। কারণ হলো কি, দেখেন, কেন হতভাগা জাতি বললাম, যে একটা গরিব জাতির কথা যদি বলতাম যে আমরা একটা গরিব জাতি, তাহলে আমাদের একটা আশা থাকতো যে আমাদের জাতিটা 10 বছর পরে একটা জায়গায় যাবে, 15 বছর পরে আর একটা জায়গায় যাবে, 30 বছর পরে একটা জায়গায় যাবে। কিন্তু আমি যেখানে আটকে আছি হতভাগা জাতি হিসেবে, কারণ দেখেন, খুব এই যে 5ই আগস্টের আগে যে সরকারটা ছিল, 17-18টা বছর দেশকে চুষে খেয়ে না, সেখানে একদলীয় শাসন, সেখানে কেউ কথা বলতে পারতো না। এবং আপনাকে বলি, আমি নিজে চোখে দেখা তো, এমন একটা বাহিনী তৈরি করা, পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী, প্রশাসনের বাইরে আর একটা বাহিনী ছিল, সেটা হলো ছাত্রলীগ, যুবলীগ। তাদের প্রতি সপ্তাহে অন্তত একটা মিছিল হতো, একদম অপ্রয়োজনীয় মিছিল, এবং সেই মিছিলের আবার কেউ দায়িত্ব পেত। সেখানে আবার কোনো শিল্প প্রতিষ্ঠানকে আবার টার্গেট করা হতো যে আজকে কিন্তু 2000-5000 লোক নিয়ে মিছিল করব, হ্যাঁ, নাইলে জামাত বিএনপি দাঁড়ায় যাবে, এই করবে, শুনতেছি এই টাকা দাও। তো যখনই ওই শিল্পপতিরাও আসলে কোনো না কোনো ভাবে আটকায় যেত। এই যে বলেন যে ব্যাংক লুট হয়েছে, শিল্পপতিরা করছে কি, ব্যাংক থেকে 10,000 কোটি টাকা নিছে, যার মাধ্যমে নিছে তাকে আবার 200 কোটি বা 5,000 কোটি দিয়ে দিছে, আর 5,000 কোটি টাকা নিয়ে 1,000 কোটি টাকা এই ছাত্রলীগ, যুবলীগ এবং এই সরকারের পিছনেই ঢালছে। তাদের কিন্তু শিল্প বাড়েনি, বাড়ছিল কি জানেন, তাদের মানে ওই খরচ বেড়েছিল আর ইনকাম বেড়েছিল। ইনকামটা হলো এককালীন ইনকাম হয়ে গেছে, আবার মেশিন হিসেবে ছাত্রলীগ, যুবলীগরা খেয়ে গেছে মিছিলের মাধ্যমে। এই চাঁদা মাদা ধরতো যে আজকে 10,000 লোক দিয়ে মিছিল করব, আপনি 1 কোটি টাকা লাগবে, প্যান্ডেল করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আর পুলিশ প্রশাসন, তারাও তো মানে কি বলবো, রেকলেস টাইপের, মানে একেবারে ওই যে মানে যেই গাড়ি মানে কি বলবো রেকলেস টাইপের চালায় না, যার কোনো দিক নির্দেশনা নাই, পুলিশ প্রশাসন সেভাবেই চলতো।
আমি এই জন্য দুর্ভাগা বলছি, সেই একই চিত্র এখন দেখা যাচ্ছে। দেখেন, আমি গত টক শোতে বললাম যে সেই চিত্রটা মাত্র সরকারের বয়স 2-3 মাস, এখনই কিছু বলা যাবে না, কিন্তু এখন প্রায় 4-5 মাস হয়ে গেছে, তো ভয় লাগছে। এই ভয় থেকেই আমি বলছি যে এই কিছুদিন আগে যে সরকারটা গেল, সেটাও যদি মাথায় থাকে এই ক্ষমতাসীনদের, আমার মনে হয় তাহলে কিছুটা হলেও উন্নতি হবে, দুর্নীতি কমবে। কিন্তু দুর্নীতি কমানোর জন্য যেই ইনিশিয়েটিভ নেওয়া দরকার, আমি আপনাকে খুব ব্যর্থ কণ্ঠে এবং আনফরচুনেটলি দুঃখ ভারাক্রান্ত মনে বলছি যে এটা এখনো নেওয়া হয়নি। জি, মিজানুর রহমান, ফিরবো আপনার কাছে সময় থাকলে আবারও। এ পর্যায়ে এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই যে মিজানুর রহমান যেটি বললেন যে উনি আসলে অনেকটা মানে আশাহতই হয়েছেন, আশাহত কণ্ঠে কথাগুলো বললেন, এবং আমরাও যে জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পার হতে না হতেই আমাদের রাজনৈতিক নেতারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন একে অপরকে কেন্দ্র করে, এবং পরস্পরকে তারা নিরন্তর দোষে যাচ্ছেন, ফলে দিন দিন সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে, এক ধরনের উদ্বেগ কাজ করছে, এবং সমালোচকরা কিন্তু বলছেন যে দেশের রাজনীতি আবারও সেই ঘুরে ফিরে পুরনো ধারাতেই ফিরে যাচ্ছে। আপনার কাছে আসলে কি মনে হয়? বিশেষ করে আপনি তো বিভিন্ন সময় সরকার দেখেছেন, আপনি অনেক সিনিয়র সাংবাদিক, আপনি আসলে কি দেখতে পান চিত্রগুলো? না, দেখেন, আওয়ামী লীগ আমল থেকে এটা শুরু হয়েছে। ইউনূসের সময় এই তরুণ জনগোষ্ঠীকে মব হিসেবে ব্যবহার করে মনোজগতের বিরাট পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। এখন সব জায়গায় শক্তি প্রয়োগ, এবং অনেকে ভ্যান গাড়ির থেকে রুটি খাইতো, ওনার ছাত্র তো, এখন তো তারা ওয়েস্টার্নে হাঁসের মাংস খায়, বুঝছেন না? উন্নতি কত হয়েছে। এবং যে হাঁসের মাংস খাইছে তার নাকি শুনলাম যে সবচাইতে বেশি টাকা পয়সার মালিক। দুদকে অভিযোগ আছে, দামি জুতাও পরেন। হ্যাঁ, দুদকে অভিযোগ আছে, তদন্ত হয় না। কোন জায়গায় আছি বলেন? তা আমি এই যেটা বলছি যে ধরেন এক মেসি তো খেলতে পারে না, গোল খাইছে না, গোল খায় মেসি এখন রেফারির দোষ দেয় যে অন্যায়ভাবে। এক মেসি তো গোল খেলতে পারবে না, এক তারেক রহমান কিন্তু পুরোটা খেলতে পারবে না। তারেক রহমানের পুরো টিমটা 18 কোটি জনগণের দেশ, সবাইকে করতে হবে। ধরেন একটা মিনিস্ট্রিতে মন্ত্রী, সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি বিভাগ অধিদপ্তরের চিফ হয়, এই কয়েকটা লোক যদি ঘুষ না খায় তাহলে ওই মিনিস্ট্রিতে ঘুষ হবে না, অনিয়ম হবে না। এটা করুক না, এটা আগে করুক। কিন্তু করতে গেলে যেটা হবে, একটা সেক্রেটারিকে ডিস করে দিলেন, সাথে সাথে সেক্রেটারি আমলারা নন কোঅপারেট করা শুরু করলো। এমন একটা, এদিকে গেলেও সমস্যা, ওদিকে গেলেও সমস্যা। এই জন্য আমি বলছি যে ধরেন এখনো এই যে 15 বছরে রিক্রুটমেন্ট হয়েছে, ব্লাড টেস্ট করে রিক্রুটমেন্ট হয়েছে, তারা তো প্রশাসনগুলোতে আছে, এরা তো নন কোঅপারেট করবেই, সুযোগ পাইলেই নন কোঅপারেট করবে। এখন তো ধরেন শেখ হাসিনাও ফিরতে চায়, হ্যাঁ, এরকম নানানভাবে কয়, যদিও ফিরতে পারবে না, সেটা ভিন্ন কথা, আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমার কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা অভ্যুত্থানের শক্তি, তারাই পার্লামেন্টে আছে। তাদের ভিতরে একসময় দাবি উঠলো যে আপনার হাইকোর্টে যে রায় দিল, সেই রায়ের বিরুদ্ধে আপিল হলো সুপ্রিম কোর্টে। তখন অপোজিশন খুব ক্ষুব্ধ হলো, বলল হ্যাঁ, এরকম হাইকোর্টের রায় ঠেকায় দেওয়ার জন্য আপিল করা হয়েছে। কিন্তু আপিল তো সরকারের কেউ করে নাই, উকিল করছে, জামাত নিজে বাদী ছিল, আরো 2 পক্ষ ছিল। সুপ্রিম কোর্ট একটা রায় দিছে কি, যে অ্যাপিলটা হয়েছে, অ্যাপিলটা খারিজ করে দিছে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করে দিছে, তার গণভোট রিভাইভ করে দিছে, তারপরে 7-এর 1, 7-এর 2 এবং আরো একটা দিছে, যেগুলো শেখ হাসিনা সংবিধানে ঢুকাই দিছিল, যে এগুলো সংবিধানে কিছু পরিবর্তন করলে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে শাস্তি পেতে হবে, সেগুলো বাদ করে দিছে। এখন জুলাই সনদ সহ সব কিছু, আর বাকি সব সংসদের উপর ছেড়ে দিয়েছে। এখন বিএনপি সরকারি দল, বিএনপি এখন সংসদীয় একটা কমিটি করতে চাইছে, সেখানে জামায়াত ইসলামী বলছে ঠিক আছে করেন, 50-50 রাখেন। 50-50 কি করে রাখবে? তার 2/3 মেজরিটি, আর একজনের 80টা সিট, কি করে রাখবে বলেন? তো 12 আর 5 রাখছে। আমার কথা হচ্ছে যে তারা যদি তাদের যে ইচ্ছা, সেটা তো বলতে পারতো ওই কমিটিতে অংশগ্রহণ নিচ্ছে না, এখন তাহলে বলেও না আবার যে সুপ্রিম কোর্টের রায় মানি না, বলেন, তাও বলেন না। সংসদে তো রেফার করে দিয়েছে, সমাধান তো হয়েছে। আপনার সুপ্রিম কোর্টের রায় তো আপনার জন্য
বাধ্যতামূলক। না হলে বলেন সংবিধানও মানি না, সুপ্রিম কোর্টও মানি না, কিচ্ছু মানি না, এটা তো হয় না। আমার কথা হলো যে এই অভ্যুত্থানের শক্তি যে আচরণগুলি করতেছে, যেসব ভাষা বিশেষ করে এনসিপির ছেলেরাও ব্যবহার করে এবং জামাতের সেক্রেটারিও ব্যবহার করে, আবার কেউ কেউ ব্যস্ত দেয়, এই দেয় সেই দেয়, নানান রকম যা এলোমেলো সব বিরোধী দল থেকে হচ্ছে, সরকারি দল তো তার পজিশনে আছে। তো সুতরাং আমি বলি যে অভ্যুত্থানের শক্তি এই সময়ে একে অপরকে এইভাবে চলে। তারপরে আপনি দেখেন একটা উদাহরণ দেই, পাটোয়ারি আছে এনসিপির নেতা, সে তো ওই আর্মি চিফকে বললো যে দাড়ি রেখে, বুড়ো বয়সে দাড়ি রেখে কি বুদ্ধ হাবড়া হয়েছে, অস্ত্র আনে, অস্ত্র চালাইতে পারে না, সেনানিবাস উড়াই দিতে হবে। বলেন তো দেখি, আমরা ছোটবেলায় যে আর্মি দেখেছি, আর শেখ হাসিনার সময় হলো পাটোয়ারিকে আর খুঁজে পাওয়া যেত? আমি আপনার সাথে আমার একটা অবজারভেশন, একটা সেকেন্ড একটু খাচ্ছি। এই এনসিপির যারা আন্দোলনে ছিল, জুলাইয়ের আন্দোলনে, আমার কেন জানি মনে হয় ওদেরকে নিয়ে সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট দিয়ে দেখানো উচিত। কেন আমি বলছি না, এটা হাস্যরসের কিছু না। কারণ হলো যে একটা আন্দোলনে কিছু উচ্ছৃঙ্খল বা কিছু লোক জড়িত হয়ে যাবে, কিন্তু তার মানে তারা ক্ষমতা চালানোর মতো সক্ষমতা তাদের আছে কিনা, সে ধরনের এডুকেশন আছে কিনা, তাদের বয়সও কিন্তু একটা মানে কি বলবো যে এটাও কিন্তু একটা সক্ষমতার মানে ইন্ডিকেটর। সবকিছু মিলে তারপরে আপনার ফ্যামিলি এডুকেশন, তারপরে সামাজিক এডুকেশন, তো নৈতিক এডুকেশন, এই সব মিলে একটা পরিপূর্ণ একটা মানুষ হয়, তার বয়স কম হোক, তার বয়স বেশি হোক। এই শিক্ষাগুলো যদি কারোর না থাকে, তাকে তো অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট দেখানো উচিত। কারণ আপনি বলেন যে আমাদের সমাজে কি বেয়াদবি বাড়তেই থাকবে? ওরা যে একটা রাজনৈতিক দল করলো, আমি সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু সেই দলের একটা দর্শন আমি খুঁজে পাইনি। আমি গত 2 দিন না 3 দিন আগে দেখলাম আমতারেক সে এক লোককে কলার ধরে মারাটা শুধু বাকি, কলার ধরেই রাখছে, আর একজনকে মানে ঘাড়ে ধরে কলার 2জনকে প্রায় ধরে ফেলছে। কারণ কি? তাকে আমতারেক বলছে। এরাও তো এনসিপিরই আপনার অঙ্গ সংগঠনের একজন। তা এদেরকে আমি এদের টোটাল আচরণটাই আমার কাছে মনে হয় যে এরা কোনোভাবেই পার্টি চালানোর যোগ্য না, এবং তাদের কাছে জাতি কোনো নির্দেশনা পাবে না। আমি একটু আর কিছু বলবো, সেটা আমি সরকারের উদ্দেশ্যে বলবো যে কি করবেন। এখনই তাহলে আমি 1 মিনিটে শেষ করে দিই, তারপরে ভাইয়ের কাছে। আর একটা হলো, আমরা সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলছি, সেই জায়গায় সরকারের অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের যে সড়কে, বিশেষ করে যে প্রধান সড়কে এই যে ব্যাটারি চালিত ভ্যান, মোটরসাইকেল, নসিমন, করিমন, তারপরে সাইকেল, তারপরে রাস্তা পারাপারের মিনিমাম মানে রাস্তা পারাপারের যে আইনানুগ এবং নিয়মের যেই মানে কি জেব্রা ক্রসিং থাকে, বা সেটার একটা মিনিমাম জ্ঞান বা শিক্ষা জনগণের ভিতরে পৌঁছায় দেওয়া, সেই ধরনের আমার মনে হয় যে কার্যপ্রণালী বা কার্যক্রম হাতে নেওয়া উচিত। এবং মজার ব্যাপার আরেকটা জিনিস বলি খুব 1 সেকেন্ডে, সেটা হলো আমাদের দেশে যে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা, টাকা হলেই লাইসেন্স পাওয়া যায়, এখানে করতে হবে লাইসেন্স অ্যাপ্লাই করার 6 মাসের ভিতর যেন কোনো লাইসেন্স না পায়। এই 6 মাস থাকবে তার শুধুমাত্র প্রশিক্ষণ। 6 মাস মানে যে লাইসেন্স যদি ধরে নিতে হবে সরকারকে, যে যেদিন অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাইয়ের পরে যদি দেখে যে কেউ 1 মাসের ভিতর লাইসেন্স পাইছে, তাইলে যে এই লাইসেন্সটা দিল তার মানে একবার ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। এইভাবে আমাদের মানে পরিপূর্ণভাবে একটা ড্রাইভারের প্রশিক্ষণ দিয়ে তারপরে লাইসেন্স দিতে হবে। তাহলে আমি মনে করি, এবং আর একটা জিনিস যে সংকুচিত রোডগুলোকে প্রশস্ত করতে হবে। এই জিনিসগুলো, লক্কর বাস, এরও একটা ডিজাইনে এখন আমূল পরিবর্তন আনা উচিত। অর্থাৎ মোটামুটি আইনের প্রয়োগ ও বাস্তবায়নের ব্যাপারে সরকারকে কঠোর হতেই হবে, এছাড়া আসলে কোনো উপায় নেই। অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান এবং এম এ আজিজ আজকে আমাদের সপ্তাহের দেশের আয়োজনে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো সপ্তাহের দেশের আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।